বাংলাদেশে ভূমি ব্যবস্থার সাথে টোটালি যে আইনগুলো জড়িত। তো প্রথমেই আমরা যদি অলরেডি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিয়েছি, গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো আমাদের এই ভূমি ব্যবস্থার সাথে যে আইনগুলো জড়িত সেগুলো এবং এর ভিতরে কি আছে তার সারমর্মটা আমরা তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি পিছনের দিকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে, সেটাও আলোচনা করে দিব যাতে আপনাদের ভবিষ্যতে কাজে আসে। তো দেখেন, সর্বপ্রথম হচ্ছে যে প্রতিটা দেশেরই কি থাকে, তাদের নিজস্ব একটা সংবিধান থাকে। তো বাংলাদেশের এই সংবিধানেও আমাদের ভূমির মালিকানা রিলেটেড অনেক কথাবার্তা বলা আছে যে আপনি বাংলাদেশে এই সম্পত্তিগুলোর মালিক কে হবে, আপনি বিক্রি করতে পারবেন কিনা, খনিজ সম্পদ পাইলে সেটার মালিকানা কি হবে, এই রিলেটেড মোটামুটি কথাবার্তা কিন্তু আমাদের বলা আছে। তাহলে সংবিধানটা শুধু আইন না, ভূমি আইনের কথাও বলা আছে যে আপনি যে একজন বাংলাদেশি নাগরিক, আপনি কতটুকু সম্পত্তি, কিভাবে কি কি অধিকার ভোগ করবেন সম্পত্তি রিলেটেড, এর কিছুটা ধারণা আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের সংবিধানের মধ্যে। তো সংবিধান যেহেতু সবচেয়ে কম শব্দে হয়, অত ডিটেইলে থাকে না, তারপরেও ভূমি ব্যবস্থা রিলেটেড অনেক ডিটেইলে বলা আছে। এরপরে আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি, বাংলাদেশে আপনি দেখবেন যে কিছু আমরা পাবো যেটাকে বলি যে পরিত্যক্ত সম্পত্তি আইন বা অ্যাবার্টমেন্ট প্রপার্টি আইন। যেই সম্পত্তিগুলা মানুষ নানা প্রকার কারণবশত, কোনো ওয়ারিশ থাকে না, বা কেউ পালিয়ে যায়, কেউ চলে যায়, বিশেষত 1971 সালে যুদ্ধের সময় বিহারিদের রেখে যাওয়া বাড়িঘর সম্পত্তিগুলোই এই পরিত্যক্ত সম্পত্তি হিসাবে গণ্য করা আছে। তো এগুলাও যদি আপনি মালিকানা থাকে, উদ্ধার করার ব্যবস্থা আছে, পৃথক বিচার ব্যবস্থা আছে। এরপরে আরেকটা বাংলাদেশের সম্পত্তির ক্ষেত্রে আমরা পাবো যেটাকে আমরা অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি বলি। ভারত পাকিস্তানের যুদ্ধের সময় 1965 থেকে 69-এর মধ্যে বাংলাদেশের অঞ্চল থেকে যারা চলে গিয়েছিল, তো এদের সম্পত্তিটাকে শত্রু সম্পত্তি, পরবর্তীতে এটাকে অর্পিত সম্পত্তি নামকরণ করা হয়। তো সরকার 2000 সালে আইন করে এগুলো মূল মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য তারা নির্দেশনা চায় যে এগুলো মূল মালিকের কাছে কি করা হবে, ফেরত দেওয়া হবে। তো এইরকম নির্দেশনা আসে। তো এইগুলো করতে গিয়ে সরকার নানা প্রকার ভাবে, নানা প্রকার সময় সেখানে ক্ষেপণ করে। সর্বশেষ 2000 যদি আমরা দেখি 13 সালে সরকার ফাইনালি এই আইনের অধীনে কি করা হয়, ওই যে গ্যাজেটভুক্ত যে সম্পত্তিগুলো ছিল, এই সম্পত্তিগুলার কতফসিল খতফসিল করে দুটা ভাগে ভাগ করে দেয়। তো এই অর্পিত সম্পত্তিতে আমরা শুধু সেই সম্পত্তি রিলেটেড জিনিস পাবো যেগুলো আমাদের ওই যে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় যারা বাংলাদেশি অঞ্চল ত্যাগ করে চলে গেছে তাদের সম্পত্তি। তো এই সম্পত্তিগুলা সরকার দুইটা গেজেটে, মানে দুইটা ভাগে ভাগ করে রেখেছে। একটা হচ্ছে ক তফসিল, যেটা সরকারের অধীনে আছে বা সরকার কাউকে লিজ দিয়েছে, আর খ তফসিলটা যেটা কারো ব্যক্তি মালিকানায় আছে। তো সরকার এই খ তফসিল বাতিল করেছে, মানে সরকার বলতেছে যে খ তফসিল কোনো দিন অর্পিত সম্পত্তি ছিল না, এইভাবে ধরে নেওয়া হবে। তো আপনার যদি কোনো সম্পত্তি অর্পিত সম্পত্তি হয়, আপনাকে আগে জানতে হবে যে এটা কোন তফসিলভুক্ত, ক তফসিল না খ তফসিল। যদি খ তফসিল হয়, জাস্ট এসিলেন বরাবর আবেদন করলেই আপনার জন্য হয়ে যাবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আইন হচ্ছে আমাদের 2023 সালে, যেটা 1984 সালে একটা অধ্যাদেশ ছিল, ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স। ওইটাকেই জাস্ট একটু সংশোধন করে সরকার ভূমি সংস্কার আইন নিয়ে এসেছে, যেটার মূল বিষয়বস্তু সেখানে আমরা যে যিনি সম্পত্তির দলিলে যিনি নাম থাকবে উনিই মালিক থাকবেন, কে টাকা পয়সা দিল দেখার বিষয় না। তার মানে বেনামি ট্রানজ্যাকশন করা যাবে না। আপনি টাকা দিলে আপনার নিজ নামে সম্পত্তি ক্রয় করেন, কারো নামে ক্রয় করে দিলে আইন ধরে নিবে যে ওইটা তারই সম্পত্তি। এই রকম ভূমি রিলেটেড কিছু বাস্তবমুখী জিনিস সেখানে আছে ভূমি সংস্কার আইনে। এরপরে জায়গা জমির খাজনা রিলেটেড আমাদের আগে 1976 সালের একটা আইন ছিল, তো ওইটাকে আধুনিক করে সরকার 2023 সালে বলতেছে যে ভূমি উন্নয়ন কর আইন। তো এই আইনটা পড়লে মূলত আপনি ভূমি উন্নয়ন করের আইন, যে করগুলা কিভাবে আদায় করা হবে, ভগ্নাংশ হইলে কি হবে, এইরকম নিয়ম কানুন আছে। আর একটা নতুন জিনিস অ্যাড করছে যে ভূমি উন্নয়ন কার্ডটা কি হবে না, কোনো দিনই বাড়িতে হবে না তামা দিতে, মানে 100 বছর পরেও সরকার ভূমি উন্নয়ন কর আদায় করতে পারবে। পূর্বে 3 বছরের অধিক হইলে আদায় করতে পারতো না। তো এই একটা নতুন জিনিস সরকার নিয়ে এসেছে, সরকারি যেই দাবি সরকার সেটা আদায় করতে পারবে যে কোনো সময়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইনটা ছিল আমাদের সেটা হচ্ছে যে দলিল যার জমি তার, আমরা অনেকেই জানি যে ভূমি অপরাধ প্রতিকার এবং প্রতিরোধ আইন, যেটা 2023। তো এই আইনটা নিয়ে নানা প্রকার আমাদের আশা ভরসা ছিল, কিন্তু দিন শেষে আইনটার মধ্যে অত প্রতিকার নাই। মূলত হচ্ছে যে আপনি যদি ভূমি রিলেটেড কোনো প্রতারণা করেন, তো বাংলাদেশের প্রচলিত আইনে এটা ফৌজদারি অপরাধ ছিল না, দেওয়ানি মামলাই করতে হইতো, জাল দলিল করেন যাই কিছু করেন। তো এই আইনটার মধ্যে সর্বপ্রথম কি করা হয়েছে যে ভূমি রিলেটেড যেই আমরা প্রতারণাগুলো করি এগুলোর জন্য আপনি থানায় গিয়ে মামলা দায়ের করতে পারবেন, ফৌজদারি মামলা চলবে, এইরকম কিছু নিয়ম কানুন সেখানে দেওয়া আছে। তো এইটাও মোটামুটি যদি আমরা বলি আরও ইফেক্টিভ হইতে পারতো, কিন্তু হয় নাই, যেহেতু আইনটার মধ্যে নানা প্রকার দুর্বলতা আছে। এরপরে আমরা যদি চলে যাই খুবই পুরাতন আইন, সম্পত্তি হস্তান্তর আইন। এই আইনটার মধ্যে আমরা দেখতে পারবো যে বিক্রি জিনিসটা কি, বন্ধক কি, ইজারা কি, দান কি, আইনগতভাবে কাকে বলে, এই যাবতীয় নিয়মকানুন আমাদের সম্পত্তি হস্তান্তর আইনে আছে। এটা ছাড়া বিভিন্ন প্রকার সেখানে নিয়ম আছে যে যেই সম্পত্তি, কোন সম্পত্তিটা আমরা হস্তান্তর করতে পারবো, কোনটা পারবো না, বিক্রি করার পরেও কতটুকু অধিকার থাকে সেখানে, আমরা কতদিন পর্যন্ত সম্পত্তিটা কন্ট্রোল করতে পারবো, এই রকম অসংখ্য নিয়ম কানুন আছে। বলতে পারি যে আমরা সম্পত্তি রিলেটেড যদি আপনি নিয়ম কানুন জানতে চান, এইটার মধ্যেই সব কিছু পাবেন। এরপরে একটা দলিল কিভাবে রেজিস্ট্রেশন হবে, দলিল রিলেটেড সমস্ত কিছু আমরা রেজিস্ট্রেশন আইন 1908-এ পাবো। তো এই আইনের সাথে এই আইনের বিধিমালা আছে, ম্যানুয়াল আছে, তো এই জন্য আমরা গ্রুপে ওই ম্যানুয়ালটা দিয়ে দিব, সেখানে আইনটাও পাবেন, আপনি বিধিমালাও পাবেন, এবং একটা দলিল রেজিস্ট্রেশনের আনুষঙ্গিক যত কিছু আছে সব কিছুই নিবন্ধন ম্যানুয়াল 2014-তে পাওয়া যায়। আপনি হার্ড কপি চাইলে বাজারেও আপনি পাবেন, লাইব্রেরিতে, সেটাও আপনি সংগ্রহ রাখতে পারেন। এরপরে আমাদের নামজারি কিভাবে হবে, রেকর্ড কিভাবে আপ টু ডেট হবে, এই রিলেটেড কিছু কথাবার্তা বলে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন। এক্ষেত্রে অগ্রগয় কিভাবে হবে, এই জিনিসগুলো আপনি এই আইনের মধ্যে পাবেন, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা ভূমি রিলেটেড আইন হচ্ছে যে সরকারি দাবি আদায় আইন, যেটাকে আমরা পিডিআর অ্যাক্ট বলি। ওই যে আগে যেটা খাজনা বাকি থাকলে সরকার মামলা দায়ের করত, তো এই সরকারি দাবি আদায় আইনের যেই মূল নীতিটা হচ্ছে যে সরকারকে আদালতে যাইতে হয় না। ওই এসিলেন সাহেব এই আইনের অধীনে সরাসরি আপনার বিরুদ্ধে একটা নোটিশ দিয়ে 30 দিনের সময় দিয়ে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করতে পারে। অর্থাৎ এই সরকারি দাবি আদায় আইনটা সরকারের জন্য রাখা হয়েছে যাতে সরকার দ্রুত তাৎক্ষণিক তার দাবিগুলো নিতে পারে, আদালতে যাইতে হয় না। এটাই এই আইনের মূল জিনিস। এরপরে আমাদের জায়গা জমি রিলেটেড, যদি আপনি যে কোন স্টাম্পে আপনি কিভাবে যদি লিখেন, যদি যথাযথ টাকার স্টাম্পে দলিল না লিখেন এর আইনগত কার্যকারিতা কি হবে, অর্থাৎ স্টাম্প রিলেটেড নানা প্রকার জিনিসগুলো, কত টাকার স্টাম্প ব্যবহার করতে হবে, এগুলো জানতে চাইলে স্টাম্প অ্যাক্ট আপনাকে পড়তে হবে। যদিও আইনটা পুরাতন কিন্তু অনেক কঠিন ধরনের, কারণ ওইখানে সহজ শব্দ ব্যবহার করা নাই, আইনের জটিল শব্দ ব্যবহার করা আছে, তারপরে চাইলে আপনি এটা পড়তে পারেন। পাশাপাশি স্টাম্পের পরিবর্তে বিদেশ থেকে যদি আমরা সাদা কাগজে একটা লিখে যদি কাউকে ক্ষমতাপত্র দেই, ওই সাদা কাগজের উপর বাংলাদেশে স্টাম্প লাগানো যায়, স্টাম্পের টাকাটা আমি ব্যাংকে জমা করতে পারবো। তো এই রকম নিয়ম কানুন দিয়ে সরকার স্টাম্প শুল্ক পরিশোধ অতিরিক্ত আইন 1974 তৈরি করে। না হলে আগে কিন্তু আমাকে স্টাম্পের মাধ্যমেই যাবতীয় খরচ দিতে হইতো। তো এই আইনের কারণে আমার স্টাম্পে লেখার দরকার নেই, আমি চাইলে ব্যাংকে টাকাটা জমা করতে পারবো। এখন দেওয়ানি মামলা করতে গেলে আপনাকে সরকারকে একটা ফি দিতে হয়, যেটাকে আমরা বলি যে কোর্ট ফি। অর্থাৎ আদালতে খরচ দেওয়া ছাড়া দেওয়ানি কোনো মামলা দায়ের করা যায় না, ফৌজদারি মামলা আপনি দায়ের করতে পারেন। এখন কোন মামলার জন্য কত টাকা খরচ হবে, ম্যাক্সিমাম করা হইতে পারে, এগুলো জানতে হইলে আপনাকে এই কোর্ট ফি আইনটা পড়তে হবে। বর্তমানে যদি জায়গা জমির মামলা হয় ম্যাক্সিমাম আপনার কোর্ট ফি হইতে পারে 46,000 টাকা, আর যদি টাকার মামলা হয় তাইলে হইতে পারে আপনার 57,500 টাকা ম্যাক্সিমাম, কমে হইতে পারে সম্পত্তির দামের উপর। এখন এই মামলাগুলো জায়গা জমি রিলেটেড নানা প্রকার বিরোধ ঘটলে আমরা কোথায় যাব, কোন আদালতে যাব, কোন বিচারকের কাছে যাব, যদি এরকম কিছু জ্ঞান অর্জন করতে চান, তো বাংলাদেশের বিচার ব্যবস্থা জানতে চাইলে আপনি দেওয়ানি আদালত আইন আছে, সেখানে বলে যে বাংলাদেশে 5 প্রকারের বিচারক থাকবেন যারা আপনার দেওয়ানি মামলা দেখবেন। আমরা যে বলি সহকারী জজ, সিনিয়র, যুগ্ম, অতিরিক্ত এবং জেলা জজ। তো এই 5জন ব্যক্তি আছে আমাদের দেওয়ানি মামলা দেখার জন্য। আমরা কিভাবে কার কাছে আপিল করব আইনগতভাবে, এই নিয়ম কানুনগুলো পাবো আমরা এখানে। এরপরে হচ্ছে দেওয়ানি কার্যবিধি, যেটা অনেক বড় সড়ো একটা আইন, যারা অ্যাডভোকেট হন
তাদের এটা পড়তে হয়। এটার মধ্যে একটা দেওয়ানি মামলা কিভাবে চলবে, কোথায় দায়ের করা হবে, কোন জায়গায় দায়ের করা হবে, ভুয়া মিথ্যা মামলা করলে কি হবে, নানা প্রকার নিয়ম কানুন, অর্থাৎ আদালতে যে আপনি একটা মামলা আইনজীবীরা সাবমিট করবে, কোন ফরম্যাটে লিখবে, এই জিনিসটা সম্পূর্ণ কিছু নিয়ন্ত্রণ করে এই দেওয়ানি কার্যবিধি। তো এইটা নর্মালি ইন জেনারেল আপনার সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়টা জিনিস জানলেই চলে। আপনি তো আর আইনজীবী হবেন না, তো আপনার টোটাল জানার দরকার নাই। জাস্ট যেমন ধরেন যে আপনার একটা মামলা দায়ের করছেন, মামলা কোন স্তরে আছে আপনি নিজেও জানেন না। যদি আপনি জানেন যে মামলা কোন স্তরে আছে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আর কতদিন লাগবে। কিন্তু এখন আপনি যদি নাই জানেন, তাহলে তো আপনি নিজেও বুঝবেন না যে মামলা কোন স্তরে যাবে। এমন না যে আমরা আজকে মামলা দায়ের করলাম কালকেই সব হয়ে যাবে। দেওয়ানি মামলা মোটামুটি 12টা স্তর পার করার পরে ফাইনালি কোনো একটা রায় আসে, আপনার পক্ষেও যাইতে পারে, বিপক্ষেও যাইতে পারে। তো এই জন্য মাঝে মধ্যে ওই স্তরগুলা জানলে আপনার সুবিধা হয় যে কোন স্তরে যদি আপনি সমঝোতা করেন, যেই কোর্ট ফিগুলো আপনি ফেরত পাইতে পারেন। যদি সমঝোতা না করেন, পরবর্তী ধাপটা কিভাবে দ্রুত নিয়ে যাবেন, এই জিনিসগুলো এখান থেকে জানতে পারবো আমরা। এর পাশাপাশি কিছু আমাদের জায়গা জমির প্রতিকার আছে। এই যে ফৌজদারি মামলা, ফৌজদারি কার্যবিধি বলে একটা কার্যবিধি আছে, যেটাকে আমরা সিআরপিসি বলি। ওইখানে আমরা আগে 144 ধারার ইনজাংশন, 145 ধারার মামলাও জানি। যেমন ধরেন যে আপনার ফ্ল্যাট থেকে আপনারে কেউ কী করলো, অস্ত্রের মুখে আপনারে বেদখল করে দিল, আপনি সেখানে উপস্থিত ছিলেন, ওই ফ্ল্যাটে আপনি আর যাইতে পারতেছেন না, তো দেওয়ানি মামলা করলে আপনার 10 বছরও শেষ হবে না। তো ওই ফৌজদারি আদালতে আপনি ক্রিমিনাল ইন্টিমিডেশন বা নানা প্রকার যদি ভয়ভীতির কোনো গ্রাউন্ডের মধ্যে পড়ে, ওই মামলাটা করলে ওই ফৌজদারি মামলার ফৌজদারি আদালতই আপনার সম্পত্তির দখলটা বুঝায় দিবে। তো এরকম কিছু সেকশন আছে, সেগুলোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টোটাল জিনিসটা আপনার জানার দরকার হয় না। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা যেটাকে বলি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এইটা হচ্ছে দেওয়ানি মামলার মেরুদণ্ড। এই আইনে বলে যে আমরা যে একটা সম্পত্তির দখল উদ্ধার করব, কারোর সাথে বায়না যদি চুক্তি করি, সে যদি বিক্রি করতে না চায়, চুক্তি কিভাবে আদালতের মাধ্যমে প্রবল করব, দলিলে ভুল হইলে কিভাবে সংশোধন করব, কারোর সাথে কোনো চুক্তি করছে এটা এখন বাতিল করতে চাইলে কিভাবে করব, একটা দলিল কিভাবে বাতিল করব, কিভাবে ঘোষণামূলক মামলা করা যায়, কিভাবে ইনজাংশন পাওয়া যায়, সব কিছুই এই সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্বারা নিয়ন্ত্রিত। তো এইটা আপনি পড়তে পারেন, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এখন এই যে দেওয়ানি মামলাগুলো আমরা দায়ের করব, সময়সীমা আছে। আপনি চাইলে 100 বছর পুরাতন একটা মামলা আজকে দায়ের করতে পারবেন না। তার মানে সময়ের কাজ সময় কত দিনের মধ্যে করবেন, এগুলার জন্য লিমিটেশন এক বা তামাদি আইন বলে একটা আইন আছে। আর এই আইনের একটা ধারা আমরা আইন না জানলেও জানি, যে তামাদি আইনের 28 ধারা, যেখানে বলে যে আপনি যদি 12 বছরের মধ্যে দখল উদ্ধার মামলা না করেন, আপনার ওই সম্পত্তির মালিকানাই কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়। তো এই আইনের মধ্যে মূলত কিছু বেসিক প্রিন্সিপালের সাথে কোন মামলা কত দিনে দায়ের করতে হয় সেটা বর্ণনা করে। যেমন আপনি আপনি একটা জাল দলিল আছে, জানেন, যেদিন থেকে জানবেন 3 বছরের মধ্যে করতে হবে। দখল উদ্ধার করবেন 12 বছরের মধ্যে করতে হবে। দলিলে ভুল হয়েছে আপনি জানেন, 3 বছরের মধ্যে করতে হবে। এই 3 বছরের মধ্যে না করলে পরে আপনি আইনগতভাবে করতে পারবেন না। তার মানে তামাদি আইন আপনি কত দিনের মধ্যে মামলা দায়ের করবেন এই সময়সীমাটা আপনারে নির্ধারণ করে দেয়। এটা ছাড়া আরও যত দেওয়ানি মামলা আছে, যেমন আমাদের মোহরানা আদায় কত দিনের মধ্যে করবেন। এটা ছাড়া নানা প্রকার যদি আমরা আরও বলি, যে আমাদের বাস্তব জীবনে যত প্রকার লেনদেন আমরা করি, টাকা পয়সা এই সেই হাবি জাবি যত দেওয়ানি চুক্তি করি, সমস্ত চুক্তির তামাদি দেওয়া আছে সেখানে। তো এই জিনিসগুলা আমাদের এই তামাদি আইনি শিডিউল থেকে চাইলে আমরা জানতে পারি, এতটুকু। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন আইনের অধীনে আমাদের অগ্রক্রয় বলে আমরা একটা জিনিস জানি, মানে আপনার পাশের জমিটা অন্য কারো কাছে বিক্রি করে দিলে আপনি কিভাবে কিনবেন। তো এই রিলেটেড বাংলাদেশে 4-5টার মতো আইন আছে, যেটা একটু পরে আমরা দেখায় দিব যে তুলনামূলক অগ্রক্রয়টা। আর যদি আপনি জায়গা জমি আরও ভালো করে বুঝতে চান, আরেকটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি আইন এবং বিধিমালা। মানে আপনি যে কাজটা নিজে করতে পারতেন, দলিল করে আরেকজনকে ক্ষমতা দিতে পারেন। আপনি দেশের বাইরে আছেন, চাইলে আপনি বাংলাদেশে কাউকে ক্ষমতা দিতে পারেন যে আপনার হয়ে সম্পত্তিটা বিক্রি করার জন্য। তো এই যাবতীয় নিয়মকানুন পাওয়ার অফ অ্যাটর্নি আইনে দেওয়া আছে। এটা ছাড়া সরকার চাইলে কি করতে পারে, আপনার স্থাবর সম্পত্তিটা অধিগ্রহণ করতে পারে,
কোনো সম্পত্তি টেম্পারারি কয়দিনের জন্য নিতে পারে, যেটাকে আমরা বলি যে হুকুম দখল। বলতে পারে আমি 6 মাস ব্যবহার করব, আপনাদের ভাড়া দিব, আপনার কিছু করার নাই। তাহলে এই যে অ্যাকুজিশন, যেটাকে আমরা বলি যে যে ল্যান্ড অ্যাকুজিশন, সম্পত্তি সরকার এই আইনের অধীনে আপনারা কি করে, অধিগ্রহণ করে আপনারা ক্ষতিপূরণ দেয়। নর্মালি তারা বাজার ভ্যালু নির্ধারণ করে তার 3 গুণ পরিমাণ দেয়। যেমন ধরেন যে আপনার তারা অন অ্যাভারেজ ঠিক করলো 1 লাখ টাকা করে সম্পত্তি, তাইলে আপনার তার 3 গুণ মানে 3 লাখ টাকা দিবে আপনার ওই জমির জন্য। এরপরে চলে আসি যে চুক্তি আইন বলে একটা আইন আছে। এটা থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে যে আমরা যে জায়গা জমি, যেহেতু ক্রেতা থাকবে বিক্রেতা থাকবে, তো তাদের তো যোগ্যতার প্রয়োজন। নাবালকের সাথে করা যাবে না, পাগলের সাথে চুক্তি করা যাবে না, এই রকম নিয়ম কানুন দেওয়া আছে। এটা ছাড়া কেউকে যদি আপনি জোর করে ভয় দেখিয়ে প্রতারণা করে দলিল করে নেন, দলিলটা হবে কি না, এইরকম নিয়ম কানুন পাবো আমরা চুক্তি আইনের কিছু প্রথমাংশে। মাত্র 30টার মতো অংশ আছে এটার মধ্যে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ না হলে আমরা অনেকেই বলি যে ভাই হ্যাবা দলিলটা বাতিল করা যাবে কি না, দান দলিলটা বাতিল করা যাবে কি না। তো এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন যখন চুক্তি আইন পড়বেন, যে একটা চুক্তি যদি যথাযথভাবে করা হয়, দলিল রেজিস্ট্রেশন করা হয়, এটা বাতিলের সুযোগ নেই। সুযোগ আবার আছে কখন, যখন আমরা দেখাবো যে এই চুক্তিটা যথাযথ হয় নাই, এখানে প্রতারণা ঘটছে, এখানে ভয়ভীতি ছিল, তখনই আমরা বাতিল করতে পারবো। এখন সারা বাংলাদেশে যেহেতু বর্তমান রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য চলতেছে, ভূমি উন্নয়ন চলতেছে, বিল্ডিং তৈরি করা চলতেছে, তো 2010 সালে সরকার এই রিলেটেড একটা আইন তৈরি করে, রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন। এই আইনটাতে মূলত যদি আমরা বলি রিয়েল এস্টেটের দায়িত্বটা কি, ক্রেতার দায়িত্ব কি, এটাই নির্ভর করে। যদি আপনি সমস্ত কিছু দেওয়ার পরেও যদি আপনাকে না দেয় টাকা পয়সা, বা আপনার যদি ওই জায়গাটা বুঝিয়ে না দেয়, তাহলে কত পরিমাণ ক্ষতিপূরণ পাবেন, 2 বছরের কাজ 2 বছরে সমাপ্ত না হইলে কিস্তিতে কত পরিমাণ বেনিফিট পাইতে পারেন, এই রিলেটেড অসংখ্য নিয়ম দেওয়া আছে। আইনটা টোটালি বাংলা, নিজে পড়লে আপনি বুঝতে পারবেন, এটা অতটা জটিল কিন্তু কিছু না। এরপরে যেমন ধরেন যে আপনি যদি একটা দেওয়ানি মামলা বা ফৌজদারি মামলা দায়ের করতে চান, আপনাকে আগে চিন্তা করতে হবে আদালতে মামলা দায়ের করলেই হয় না, মামলাটা সাক্ষী দ্বারা প্রমাণ করতে হবে। আপনি বলতেছেন এটা আপনার জমি, শুধু একটা দলিল থাকলে হবে না, আনুষঙ্গিক সাক্ষ্যের মাধ্যমেও প্রমাণ করতে হবে। তো কারা সাক্ষী দিতে পারবে, কয়জন সাক্ষ্য লাগবে? এখন আপনি চিন্তা করতে পারেন যে আপনি কতজন সাক্ষী দিবেন। আপনি একজনও সাক্ষী দিতে পারেন, একজন সাক্ষীও একটা মামলা প্রমাণ করতে পারে, আপনি নিজেও সাক্ষী হইতে পারেন। তো এই রকম নিয়ম কানুন দেওয়া আছে, যে সাক্ষ্য আইন বলে একটা আইন আছে, যেটার গুরুত্বপূর্ণ জিনিসগুলাই আমাদের দরকার। যেখানে বলে যে একটা সম্পত্তি যিনি দখলে থাকবেন, উনিই আমরা ধরে নিব সম্পত্তির মালিক। যিনি ওটা দাবি করবেন আদালতে তাকেই প্রমাণ দিতে হবে যে কিভাবে মালিক। যিনি দখলে আছেন উনি আদালতে প্রমাণ করার দরকার নাই যে আমি কিভাবে মালিক হইলাম, প্রমাণ করবে সেই ব্যক্তি যে দাবি করতেছে। তার মানে আদালতে মামলা করার মানে এই না যে অপরপক্ষ সব কিছু বলবে। আপনি যদি দাবি করেন আপনারই প্রমাণ করতে হবে যে কিভাবে আপনি দাবি করতেছেন। তো যখন আপনার প্রমাণ শেষ হবে, অপরপক্ষ যদি মনে হয় যে সে যদি কথা না বলে এখন সে হেরে যাবে, তখনই সে প্রমাণ নিয়ে আসবে, নাইলে কিন্তু সে চুপ মারে থাকবে। এরপরে বাংলাদেশে একটা আইন আছে যেটাকে আমরা বলি যে মেজরিটি অ্যাক্ট বা সাবালকত্ব আইন। এখানে অত কিছু না, জাস্ট আমরা বয়স সীমাটা নির্ধারণ করে দেয়। এই যে 18 বছর পর্যন্ত না হইলে তার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করতে পারেন না, সে দলিল করতে পারে না। এই জিনিসটা মনে রাখবেন, এটা সাবালকত্ব আইনের কারণে, যে 18 বছরের কম হইলে সে কোনো চুক্তি করতে পারে না। এর পাশাপাশি যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমামই মুসলিম, আপনাকে উত্তরাধিকার আইনটা একটু জানতে হয়। যদি আপনি এক্সপার্টও না হন, সামান্য 5 ধরনের ব্যক্তি আছে, এদের উত্তরাধিকার আপনার জানা প্রয়োজন। যেমন ধরেন যে আপনার বাবা মা, আপনার যে স্বামী স্ত্রী এবং আপনার ছেলে মেয়ে, অ্যাটলিস্ট এই কয়েকজনের উত্তরাধিকার আপনার জানা প্রয়োজন। এটা ছাড়া যাদেরই শুধু মেয়ে সন্তান থাকে, তারা চিন্তা করে আমি কিভাবে মেয়েদেরকে সম্পত্তি দিয়ে যাব। কেউ চান যে তার সম্পত্তি উইল করবে, কেউ চান ওসিয়ত করবে। তো এই নিয়মকানুন বেসিকটা যদি আপনার একটু জানা থাকে আপনার জন্য কিন্তু ভালো। যদি আপনি জটিল যে সমস্যাগুলোর দিকে নাও যান, সহজগুলো আপনার কিছুটা হইলেও জানা দরকার। পাশাপাশি এটাও আমাদের বাংলাদেশে কিছু প্রচলিত স্পেশাল আইন আছে, আর বাকিগুলা ধর্মীয়ভাবেই পরিচালিত হয়। যেটা রাষ্ট্রীয় আইন আছে সেটা হচ্ছে যে যদি আপনার বাবা মা, আপনার দাদা দাদি অথবা নানা নানির আগে মারা যায়, তাহলে আপনি নানা নানির সম্পত্তি, দাদা দাদির সম্পত্তি পাবেন কিনা।
তো এই আইনটা একটা আইন করে দিয়েছে সরকার 1961 সালে, বলে যে হ্যাঁ, সম্পত্তি বন্টন করার সময় ধরে নেওয়া হবে যে আপনার বাবা মা মারা যায় নাই। মানে আপনার বাবা জীবিত থাকলে যতটুকু পাইতো সে সম্পত্তি আপনি ততটুকু পাবেন। তো নর্মাল মুসলিম আইনে যদি আপনার চাচারা থাকে তাইলে ভাতিজা সম্পত্তি পায় না, ভাতিজা হিসাবে আপনি পান না, যেহেতু আপনার চাচা জীবিত আছে, যেহেতু আপনার দাদার সবচেয়ে নিকটবর্তী হচ্ছে আপনার চাচা, আপনি হচ্ছেন এক প্রজন্ম পরের। কারণ মুসলিম আইনে নর্মাল নিয়ম হচ্ছে যারা নিকটবর্তী তারা থাকলে দূরবর্তীরা পায় না। তো এই কারণে এতিম ছেলে মেয়েরা যাতে বঞ্চিত না হয়, এই জন্য জাস্ট একটা রাষ্ট্রীয় আইন তৈরি করা আছে, আর বাকিটা ধর্মীয়ভাবে হয়ে যায়। তো হিন্দুদের ক্ষেত্রেও একই রকম বন্টনটা তাদের হিন্দু আইনে হয়। তবে একটা শুধু আইন করে দিয়েছে যে হিন্দু যে বিধবা মহিলা আছে উনি এক পুত্রের সমান সম্পত্তি পাবেন, যতদিন জীবিত থাকবেন ভোগ করতে পারবেন। আর এর বাইরে বাকি কিছুই হিন্দু তাদের নিজস্ব আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমনদের মুসলিমটা মুসলিম আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। পাশাপাশি কিছু আমাদের ওয়াকফ আইন আছে যে আমরা চাইলে সম্পত্তিটা ওয়াকফ করতে পারি। তো সরকার বলে যে ওয়াকফ করলে আপনি ওয়াকফ প্রশাসনে নিবন্ধন করবেন, মোতাল্লি থাকলে তার দায়িত্ব কী হবে, এই রিলেটেড নিয়মকানুন দেওয়া আছে। এখন আপনি যদি ট্রাস্ট গঠন করতে চান তাহলে সরকার একটা আইন করে দিছে যে 1882 সালে যে ট্রাস্ট গঠন করতে হলে কতজন লাগবে, কি করতে হবে, দলিলটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, দলিলে কি কি উল্লেখ করতে হবে, এই জিনিসগুলো সেখানে দেওয়া আছে। আবার যারা হিন্দু আছে তারা যদি তাদের ধর্মীয় কাজের জন্য সম্পত্তি দান করতে চায় তারাও দান করতে পারবে, ধর্মীয় আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটাকে বলি যে আমরা দেবোত্তর সম্পত্তি। তাইলে এই যে আমরা যতগুলো আইনের কথা বললাম মোটামুটি বলতে পারি যে এই আইনগুলা বেশি ব্যবহৃত হয়, যদিও এর বাইরেও আরও ছোটোখাটো আইন আছে। তো এই প্রতিটাই কিন্তু পৃথক পৃথক আইন, প্রতিটাও অনেক বড় সড়ো আইন। তো বাজারে আমাদের পূর্বের একটা বই ছিল, যদিও এটা সংস্কার করা হয় নাই, যে ভূমি আইন বলে শুধু। তো দেখা যাক আমরা হয়তো আগামী কয়েক মাসে এই যে এতগুলো আইন আছে এখান থেকে ভূমি রিলেটেড যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা ওইগুলা নিয়ে বইটা ছিল, ছোট আকারের বই, বর্তমানে পাওয়া যায় না। দেখা যাক, আমরা ট্রাই করব দ্রুত আবার পাবলিশ করার জন্য। তা আপনি এই আইনগুলো দেখতে পারেন। তো এগুলো যখন আপনি দেখবেন, এই এতগুলো আইনের মাধ্যমেই মোটামুটি ভূমি ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হয় আমাদের। এর পাশাপাশি সরকার বিভিন্ন সময় যেটা করে, আবার আয়কর বলে একটা আইন আছে, ওই আইনের অধীনে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স দিতে হয়। পাশাপাশি সময় সময় বিভিন্ন পরিপত্র জারি করে রেজিস্ট্রেশন খরচটা কম বেশি করে। তো এইগুলা হচ্ছে, এই এতগুলা আইন যদি আপনি সারমর্মটাও বুঝতে পারেন তাহলে আপনি ভূমি বিষয়ে এক্সপার্ট হইতে পারবেন, আপনার সমস্যা নেই। তো যাক, আজকের আলোচনায় আমরা কিছু আলোচনা করে দেই, যেগুলো দেখলাম সেটার ভিতর থেকে মূলত গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আলোচনা করি। তো আমরা যদি সংবিধানটা পড়তে যাই, আমাদের সংবিধান আমাদেরকে ভূমি সাথে কি কি প্রতিকারটা দেয়, বলে যে টোটাল বাংলাদেশের যে ভৌগোলিক সীমারেখা আছে এর মালিকানা তিন ধরনের হইতে পারে। একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, একটা হচ্ছে সমবায় মালিকানা, আর একটা হচ্ছে ব্যক্তিগত মালিকানা। মানে টোটাল বাংলাদেশের মালিকানা তিনভাবে থাকতে পারে। এইটা জাস্ট আমাদের সংবিধান বলে দিচ্ছে। এরপরে সংবিধানের মধ্যে যদি 19 নম্বর অনুচ্ছেদ আমরা দেখি, সেখানে আমাদেরকে বলে যে আপনার সম্পত্তি অর্জনের স্বাধীনতা থাকবে, আপনি সম্পত্তি অর্জন করতে পারবেন, আইনগতভাবে কোনো বাধা নাই টোটাল বাংলাদেশের যে কোনো জায়গায়। এমন না যে আপনি যেখানে বসবাস করেন শুধু ওইখানে বিক্রি করবে ক্রয় করবেন। আপনার ঢাকায় বাসা, আপনি দিনাজপুরেও সম্পত্তি ক্রয় করতে পারেন। মানে টোটাল বাংলাদেশের যেই কোনো জায়গায় আপনি যদি বাংলাদেশি নাগরিক হন আপনি সম্পত্তি অর্জন করতে পারবেন। এইটা আপনাকে অধিকারে দিচ্ছে সংবিধান। কারণ সংবিধানে অধিকার না দিলে হয়তো অন্য কেউ বলতে পারে যে আপনি আপনার জেলায় শুধু সম্পত্তি ক্রয় করবেন, ভিন্ন জেলা আপনি কেন ক্রয় করবেন। তারপরও এর বাইরেও এটার উপরও রেস্ট্রিকশন দেওয়া আছে যে আপনি কিছু কিছু জেলায় পারবেন না। যেমন আমাদের পার্বত্য যে তিনটা জেলায় আছে, খাগড়াছড়ি, বান্দরবন, এগুলাতে আপনি সম্পত্তি নর্মালি বাঙালিরা গিয়ে সম্পত্তি ক্রয় করতে পারে না, কারণ এইখানে নানা প্রকার সেই বংশ পরস্পরা বিরোধ চলে আসতেছে। তাহলে বাংলাদেশের বাকি যে 61টা জেলায় আপনি সম্পত্তি ক্রয় করতে পারবেন, কেউ আপনারে বাধা দিবে না। ওই তিনটা জেলায় গেলে আপনি পারবেন না, সেখানে নানা প্রকার অনুমতি নিয়ে তারপরে সম্পত্তি আপনারে ক্রয় করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের একটা অধিকার যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় সম্পত্তি ক্রয় করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে সংবিধানের 42 নম্বর অনুচ্ছেদে আমাদেরকে যে জিনিসটা বলে যে আপনি
সম্পত্তি অর্জন যেমন করতে পারবেন, ওইটাকে ধারণ করে রাখতে পারবেন, মানে আপনি সম্পত্তি কিনলেন, আপনার খুশি মতো আপনি রাখেন, বিক্রি করার আপনার দরকার নাই। অথবা যেই কোনো প্রকারভাবে আপনি ওইটারে হস্তান্তর করেন, কাউরে দান করে দেন, হেবা করেন, আপনার খুশি, ওয়াকফ করেন না কি করবেন আপনি করেন, সরকারে আপনাকে বাধা দিতে পারবে না। তাহলে মূল কথাটা হচ্ছে কি, আমরা যে অধিকারগুলা ভোগ করতেছি এইটা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে যে আমি সম্পত্তি অর্জন করতে পারবো, ধরে রাখতে পারবো, মন চাইলে যাকে খুশি আমি তাকে হস্তান্তর করতে পারবো, সরকার আমাকে বাধা দিবে না। তবে একটা কন্ডিশন দেওয়া বলা আছে যে সরকার যদি চায় তাইলে আপনার ওই সম্পত্তিটা অধিগ্রহণ করতে পারবে, তবে আপনারে ক্ষতিপূরণ দিবে। সরকার যদি বিভিন্ন কারণে কি করতে পারে, অধিগ্রহণ করতে পারে, এই অধিকার সরকারের আছে, তখন আপনি আবার বলতে পারবেন না যে আমার সম্পত্তি আমি দিব না। ওই জন্য ওই সংবিধানে বলে দিছে যে না, সরকার চাইলে অধিগ্রহণ করতে পারে, আপনারে ক্ষতিপূরণটা দিবে। এরপরে 143টা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে যে যদিও জমির উপরের অংশের মালিক আপনি হন, জমির ভিতরে যদি কোনো খনিজ দ্রব্য পাওয়া যায়, যেমন ধরেন যে নানা প্রকার যদি, যেমন আমরা প্রাকৃতিক গ্যাস পাই, তেলের খনি পাওয়া যায়, এগুলোর মালিকানা আপনার থাকবে না। মানে উপরের ভাগের তো মালিক আপনি থাকবেন, যদি ভিতরে কিছু পাওয়া যায় এইগুলার মালিকানা সরকার বলে গণ্য হবে। তো এই জন্য দেখবেন যে বিভিন্ন জায়গায় প্রাচীন অনেক হিন্দুদের মূর্তি পাওয়া যায় মহামূল্যবান, তো এগুলো চোরাইভাবে বিক্রি হওয়ার ক্ষেত্রে পুলিশ ধরে নিয়ে যায়। কারণটা কি? কারণ মালিকানা যে আপনার না, এটা সরকারি জিনিস। তো এই মূলত আমরা বলতে পারি তিনটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে আমি বাংলাদেশের যে কোনো জেলায় সম্পত্তি অর্জন ক্রয় করতে পারবো, আমি এটা ক্রয় করে নিজের জন্য রাখতে পারবো, যেভাবে খুশি ভোগ করতে পারবো, মন চাইলে কাউকে দানও করে দিতে পারবো, তবে সরকার চাইলে অধিগ্রহণ করতে পারবে। আর জমির উপরের অংশেরই আমি মালিক, নিচের অংশে যাই কিছু পাওয়া যাবে এটা সরকারি মালিকানা চলে যাবে। এরপরে আমরা যদি আরেকটু গুরুত্বপূর্ণটা দেখি, যে যেটা আমরা ভিপি প্রপার্টি বা অর্পিত সম্পত্তি বা এনিমি প্রপার্টি বলি, এটার মূল কাহিনী আমরা অনেকবার বলেছি যে ভারত পাকিস্তান কি করে 1965 সালে তারা যুদ্ধ ঘোষণা করে দেয়। যদিও যুদ্ধ চলছে মাত্র কয়েকদিন, কিন্তু এইটা প্রায় 1965 থেকে 1969 সাল পর্যন্ত। ওই সময় বাংলাদেশ অঞ্চলের ম্যাক্সিমাম যারা হিন্দু ছিল তারা ভারতে চলে যায়, তাদের সম্পত্তিগুলো রেখে চলে যায়। তো এই পাকিস্তান সরকার একটা অর্ডিন্যান্স জারি করে ওই রেখে যাওয়া সম্পত্তিগুলোকে বলে দেয় যে এগুলো হচ্ছে এনিমি প্রপার্টি, মানে যারা ওই পাকিস্তান অঞ্চল মানে বাংলাদেশ থেকে চলে গেছে, এটা বাংলাদেশের শত্রু, এদের সম্পত্তিটা এনিমি প্রপার্টি হিসাবে ঘোষণা করে। তো ওই ঘোষণার মধ্যেই ছিল, পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরে এইটার একটা ভদ্র নাম দেয় যে অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি, এনিমি প্রপার্টি নামটা কেটে দেয়। তো এই সম্পত্তিগুলা ম্যাক্সিমামে দেখবেন যে কিছু ক্ষেত্রে বাড়ি ছিল, ভালো ভালো জায়গা ছিল যেগুলো সরকারি অফিস আছে, সরকারের দখলে আছে, সরকারি ইজারা দিচ্ছে, আবার কিছু ব্যক্তি মালিকানায়ও আছে। তো কালের পরিক্রমায় সরকার কোন কোন সম্পত্তিটা গেজেটভুক্ত হবে না হবে এই নিয়ে নানা প্রকারভাবে নিয়ম অনিয়মের মধ্যে 2001 সালে সরকার সিদ্ধান্ত নিল যে এই সম্পত্তিগুলা আমাদের তো হক নাই, এগুলা যেহেতু মানুষের সম্পত্তি, তো যিনি প্রকৃত দাবিদার তার কাছে আমরা ফেরত দিয়ে দিব। তো এই জন্য আইন করে অর্পিত সম্পত্তি। তো তখন তারা দুইটা তালিকা তৈরি করে, একটাকে বলে যে আমরা এই শিডিউল বা ক তালিকা, একটা হচ্ছে বি শিডিউল বা খ তালিকা। এ তালিকা দেখায় যে যেগুলো সরকারি অফিস আদালত আছে বা সরকারের নিয়ন্ত্রণে আছে সেগুলা, আর বি তালিকা তারা দেখায় যে যেগুলো সরকারের নিয়ন্ত্রণে নাই, যেগুলো অন্য কোনো ব্যক্তির দখলে আছে, এরকম সম্পত্তি। তো কালের পরিক্রমায় 2013 সালে সরকার ফাইনালি সিদ্ধান্ত নেয় যে আমরা যেটা এই খতবসিল যেটা আছে, মানে যেটা সরকারের নিয়ন্ত্রণে নাই, ওইটা অর্পিত সম্পত্তিতে নিয়ে আসে সরকারের কোনো লাভ নাই। সরকার বলে যে ওইটা আমি বিলুপ্ত করে দিলাম, মানে খতবসিল বলে কোনো তফসিল নাই। তো এই জন্য আপনার কোনো সম্পত্তি খতবসিলে থাকলে আপনি মালিকানার প্রমাণ সহ এই সিলিন্ডারের কাছে আবেদন করলে আপনার নিজ নামে নামজারি খাজনা খারিজ হয়ে যাবে। আর যেগুলো কতফসিলভুক্ত এগুলার ক্ষেত্রে সরকার মোটামুটি 1000, যদি আমরা বলি যে সেক্ষেত্রে প্রায় 1 বছরের বেশি সময় দিয়েছিল আপনারা আদালতে মামলা দায়ের করার। আপনি মামলা দায়ের করে প্রমাণ করেন যে আপনার সম্পত্তি, তাইলে আদালতের রায়ের মাধ্যমে আপনি পাবেন। তো বিভিন্ন প্রকারভাবে সময় বৃদ্ধি করতে 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 17 সালের পরে আর সরকার সময় বৃদ্ধি করে নাই। তারপরেও কেউ মামলা দায়ের করতে চাইলে এই ক্ষেত্রে করা যায় এখনও, যে সর্বপ্রথম রিট দায়ের করে তারপরে মামলা দায়ের করে কতফসিলের জন্য। আর কতফসিল হইলে মামলা করার দরকার নাই, যা সরাসরি এসি ল্যান্ডের কাছে আবেদন করলেই যথেষ্ট। এরপরে যদি আমরা দেখি আমাদের যে ভূমি সংস্কার আইনের মধ্যে যে জিনিসটা আমরা বললাম
যে আমরা বাংলাদেশের সব জায়গায় জমি তো কিনতে পারবো, কিন্তু কৃষি জমি ক্রয় করার ক্ষেত্রে সরকার একটা নির্দিষ্ট লিমিটেশন দিছে যে 33% যে বিঘা হয়, আপনি একক নামে 60 বিঘার বেশি সম্পত্তির মালিক হইতে পারবেন না। সংবিধান তো বলছে আপনি কিনতে পারবেন, তো সরকার ওইটার সাথে সামঞ্জস্য রেখে বলতেছে কিনেন, সমস্যা নেই, তবে 60 বিঘার বেশি কিনতে পারবেন না। তার মানে 33% যে বিঘা হয় 60 বিঘার বেশি আপনি অর্জন করতে পারবে না। তো এই ক্ষেত্রে ব্যক্তি বলতে বলতেছে যে আপনার পরিবারকে বুঝাবে, মানে আপনি নিজে, আপনার স্ত্রী, আপনার অবিবাহিত ছেলে, আপনার অবিবাহিত মেয়ে, আপনার ছেলের বউ, আপনার ছেলের ছেলে, ছেলের অবিবাহিত মেয়েকেও বুঝাবে। এই টোটাল ফ্যামিলিটা 60 বিঘার বেশি সম্পত্তি অর্জন করতে পারবে না। তবে যদি কেউ পৃথক হয়ে যায়, বাবা থেকে পৃথক থাকে, তার জন্য ভিন্ন কথা। তো এর বেশি কেউ যদি অর্জন করে তাহলে ওই সম্পত্তিটা সরকার খাস করে নেবে, আপনার কোনো ক্ষতিপূরণও দিবে না। এরপরে মূল কথাটা হচ্ছে দলিলে যার নাম থাকবে উনিই হচ্ছেন সম্পত্তির মালিক। টাকা পয়সা কে দিল ক্রয় করার ক্ষেত্রে এটা দেখার বিষয় না। যেমন একজন 10 বছরের নাবালকের নামে যদি আপনি সম্পত্তি ক্রয় করে দেন, তো স্বাভাবিকভাবেই নাবালক তো আর টাকা পয়সা ইনকাম করে না, তো আপনি টাকা দিয়েছেন বলে পরবর্তীতে আবার দাবি করতে পারবেন না। দলিলে যার নাম উনিই সম্পত্তির মালিক। এটা ছাড়া গ্রামের 33% পর্যন্ত যে বাড়ি ঘরে থাকে, এই যে কৃষকের বাড়ি, তার বাড়ি সংলগ্ন যে ছোট পুকুর থাকে, বাঁশবাগান থাকে, 33% পর্যন্ত, এইটার উপর কোনো লোন দেওয়া যাবে না। এইটার উপর আদালতের কোনো ডিক্রির মাধ্যমেও আদালত উচ্ছেদ করতে পারবে না। মানে যারা কৃষক আছেন গ্রামের বাড়িতে, এদের বসত বাড়ি থেকে এদেরকে উচ্ছেদ করা যাবে না। কোনো প্রকার ঋণ যদি কোনো ব্যাংকও দেয়, এটা ব্যাংকের কি হবে, ভুল হবে, ব্যাংক ওই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করতে পারবে না। ওই জন্য ব্যাংক লোন দেওয়ার ক্ষেত্রে যারা ব্যাংকে কাজ করে এদের এটা জানা প্রয়োজন যে আমি গ্রামের 33%-এর যেখানে বাড়ি আছে ওই বাড়ির উপর লোন দিতে পারবো না, কারণ ডিফল্ট করলে ওই সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করা যাবে না কোনো আইনের মাধ্যমেই। আর যে সরকারি খাস জমিগুলো আছে, আমরা যে বলি 1 নম্বর খতিয়ানভুক্ত জমি সরকারের খাস সম্পত্তি, তো এগুলো যারা ভূমিহীন আছে, কৃষক আছে, যাদের জায়গা জমি নাই, তো পূর্বে আইন ছিল 5 কাঠা পর্যন্ত সরকার চিরতরে তাদেরকে দিয়ে দিতে পারে, যে বংশ পরস্পরায় ভোগ করবে। কিন্তু এই 2023 সালে সরকার 5 শতক পর্যন্ত নিয়ে এসেছে, মানে 5 কাঠাকে কমিয়ে 5 শতক নিয়ে এসেছে। এরপরে যেটা আমরা সম্পত্তি হস্তান্তর আইনের মূল বিষয়গুলো যদি দেখি, ওই আইনের মধ্যে যে বিক্রয় কাকে বলে, আইনগতভাবে বিক্রি জিনিসটা কি, সেল ডিড জিনিসটা কি, ওইটা সেখানে বিশ্লেষণ করে, ক্রেতার কি দায়িত্ব, বিক্রেতার কি দায়িত্ব, এই জিনিসগুলো আমরা সেখানে পাবো। এটা ছাড়া বাংলাদেশে নানা প্রকার বন্ধক আছে, ব্যাংকে টাকা পয়সা রেখে যে আমরা জায়গা জমি রেখে যে বন্ধক নেই, বন্ধক রিলেটেড নানা প্রকার নিয়ম কানুন দেওয়া আছে। আমরা যে কাউকে সম্পত্তিটা ইজারা দিয়ে দেই, লিজ দেই, এর নিয়ম কানুন সেখানে দেওয়া আছে। কারোর সাথে যদি আমরা সম্পত্তি বিনিময় করি, অ্যাওয়াজ করি, এক্সচেঞ্জ করি, সেক্ষেত্রে যেমন ধরেন যে আমাদেরকে বলে যে আপনি দলিল নিবন্ধন করে এক্সচেঞ্জ করতে হবে, মৌখিক বিনিময় গ্রহণযোগ্য না। এখন আপনি বিনিময় তো করলেন, পরে দেখা গেলো এটার মালিকানা তার নাই, তখন আপনি ক্ষতিগ্রস্ত হইলেন, আপনি কি করবেন? তো বলতেছে যে যদি এই সম্পত্তিটা আপনারটা তার দখলেই থাকে, আপনি আপনার সম্পত্তি ফেরতও পাইতে পারেন। তো এরকম নিয়ম কানুন দেওয়া আছে সেখানে। এটা ছাড়া আমরা যে গিফটটা বলি, কিভাবে গিফট করতে হবে, দলিল নিবন্ধন বাধ্যতামূলক, অফার করতে হবে, সেটা গ্রহণ করতে হবে, এরকম নিয়ম কানুনও পাবো। আর পাশাপাশি যেমন আমাদের কিছু অ্যাকশনেবল ক্লেইম আছে সেখানে, যেমন আপনি ইন্স্যুরেন্স করেন, লাইফ ইন্স্যুরেন্স করেন, বিভিন্ন প্রকার বিমা করেন। আপনি 5 বছর পরে ধরেন যে আপনি 10 লাখ টাকার বিমা করছেন, 5 বছর পরে আপনি এগুলো পাবেন, এই যে আপনার একটা দাবি আছে, এই দাবিটাও আপনি হস্তান্তর করতে পারেন। এইরকম নিয়ম কানুনও সেখানে আমাদের দেওয়া আছে। এরপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি দেখি আমরা, যে অগ্রক্রয়, পাশের জমি কেনার অধিকার। তো মূলত দেখতে হবে যে আপনার জমিটা কৃষি জমি না অকৃষি জমি। প্রতিটা খতিয়ানে দেখবেন যে কাটা দেওয়া আছে, ভাগ করে দেওয়া আছে যে কৃষি না অকৃষি। এখন কৃষি জমি হইলে আমাদের বলে যে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 96 ধারা মামলা দায়ের করতে হবে। তো এই আপনি যেদিন থেকে জানবেন বা আপনার কাছে নোটিশ আসবে, 2 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। দলিল রেজিস্ট্রেশনের পরে 3 বছরের বেশি মামলা দায়ের করা যাবে না। আপনি যখন অগ্রকর মামলা দায়ের করবেন, জমির মূল্য তো দিবেন, যেমন 1 লাখ টাকা জমি হইলে 1 লাখ টাকা প্লাস আরও 25%, মানে 25,000 টাকা এডিশনাল দিতে হবে। পাশাপাশি এক্ষেত্রে শুধুমাত্র বর্তমানে যদি আপনি উত্তরাধিকারী সূত্রেই ওই কৃষি জমির সহ অংশীদার থাকেন তবেই মামলা দায়ের করতে পারবেন, আশেপাশে আর কেউ মামলা দায়ের করতে পারবে না।
আর অকৃষি জমির ক্ষেত্রে বলতেছে যে 4 মাস সময় পাবেন, 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, যে দলিলে যে মূল্য থাকবে সেইটা প্লাস 5%, মানে 1 লাখ টাকা হইলে 1 লাখ টাকা সাথে আরও 5%। আর এই ক্ষেত্রে উত্তরাধিকার এবং ক্রয় সূত্রে মানে আশেপাশের মালিক হইলেও আপনি মামলা দায়ের করতে পারবেন। এখন এই দুটা হচ্ছে আমাদের প্রচলিত আইন। তো আমরা যেহেতু মুসলিম আইনের অধীনে, যেহেতু মুসলমানদের জন্য মুসলিম আইন প্রযোজ্য, তো আপনি চাইলে এই আইনের অধীনেও মামলা দায়ের করতে পারেন, অথবা আপনি এই মুসলিম আইনের অধীনেও 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারেন। এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে এই রকম ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে, যে দলিল মূল্য প্লাস 25%, দলিল মূল্য প্লাস 5% দিতে হচ্ছে। কিন্তু মুসলিম আইনে আপনাকে ওই জমির টাকা প্রথমে দেওয়ার দরকার নেই। জমির টাকা আপনি মামলা জিতলেই দিবেন, হেরে গেলে আপনার জমা করার আদালতে দরকার নেই। তবে সরকারকে কোর্ট ফি দিতে হবে, ওই যেটা আমরা বললাম যে টোটাল ম্যাক্সিমাম 46,000 টাকা হইতে পারে দেওয়ানি মামলার যে কোর্ট ফি, ওই রকম যদি আপনি মামলায় জিতেন তাইলে আদালত বলবে আপনি টাকাটা সাবমিট করেন, আর না হইলে নাই। তো এই 3 প্রকার আইনে আমরা অগ্রক্রয়টা করতে পারি বাংলাদেশে। এখন আপনার খুশি আপনি কোন আইনের অধীনে করবেন। এইটা ছিল আমাদের আজকের আলোচনার চৌম্বকীয় অংশ। আসলে আইন তো আর শেষ নাই, আইন যত পড়বেন আরও পড়তে মন চাবে, যত জানবেন আরও জানার আগ্রহ হবে। তো এইভাবে ধীরে ধীরে যদি আপনি, একদিনে তো সব সম্ভব না, ছোট ছোট করে জানতে থাকেন, আপনার জানার আগ্রহটা আরও বাড়বে, তখন বুঝতে পারবেন।